যত বড় শাস্তি দিয়েছে আমি মনে করি সে তত নিষ্পাপ। যাদের ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন হয়েছে, আমাকে যদি আপনি কোনো পক্ষে ফেলতে চান আমি তাদের পক্ষে। হাসিনার আইনে যদি কেউ খালাস পেয়ে থাকে, আমাকে যদি ভাগ করতে বলেন আমি তাদের পক্ষে থাকবো না। আমি যাদের ফাঁসি আর যাবজ্জীবন হয়েছে তাদের পক্ষে থাকবো। অতএব ভাগাভাগি করার কিছু নাই। হাসিনার বিচার মানি না। হাসিনার বিচার থেকে সরে আসতে হবে। আসিফ নজরুল স্যার টাকা পয়সা খায়া-টায়া যা মনে চায় করেন স্যার, করতে থাকেন আপনি। আপনার শেষও দেখা ছাড়বো। টাকা পয়সা নিয়ে আসিফ নজরুল তুমি কোথায় কেমনে সারা জীবন আরামে আয়েশে কাটাও ওইটাও আমরা দেখবো। মান সম্মান নিয়ে বাঁচতে দিব না তোমারে। অতএব বাংলাদেশের মানুষের কাছে খুব ঠান্ডা মাথায় খুব ভদ্রভাবে বলে যাচ্ছি, আমরা প্রতিদিন এই যে ১ দিন ২ দিন পর, পর লাইভে কথা বলছি আপনাদেরকে জানানোর জন্য যে এই হচ্ছে আসিফ নজরুল কত নাটক করছে, কত কিছু করছে, কিভাবে কালক্ষেপণ করছে। ৭ মাস হয়েছে আসিফ নজরুল, এই দেশ শুধু তোমার জন্য স্বাধীন হয় নাই। এই দেশের প্রতি ইঞ্চি মাটি যারা পাহারা দিয়েছে, যাদেরকে জেলখানায় ঢুকানোর কারণে বাংলাদেশের স্বাধীনতা আজকে ১৫ বছর জিম্মি, তারা জেলখানায়। তুমি তাদেরকে ভেতরে রাইখা আরামে এসে সিনেমা দেখতে যাও আসিফ নজরুল। এটার জন্য বাংলাদেশের মানুষের কাছে তোমাকে জবাব দিতে হবে। টাকা পয়সা পাবা, মান সম্মান পাবা না। ভাই আমার কাছে সব পক্ষ সমান। আমার কাছে এসে ভাগাভাগি করতে আসবেন, আস্তে করে আমি আপনার কাছ থেকে সরে যাব। আমারে আপনার সাথে পাবেন। আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই। আমি এক ভাগের মধ্যে আছি। ভারত আর আওয়ামী লীগ। এই জায়গায় আমার কোনোই নাই। এটার জন্য জীবনের যা করা প্রয়োজন তাই করব। আপনাদের সামনে ভিডিওতে বলে যাচ্ছি। এই পৃথিবীর সবকিছু যদি দিয়ে দেওয়া হয়, যদি বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হবে কালকে, তাও ইন্ডিয়ার আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করব না। ওই জায়গায় ইলিয়াস যেখানে ছিল আজ থেকে ১০ বছর আগে এখনো সেখানে। সেই ২০১৪ সালে নির্বাচনে যে যা করেছি ২০২৪ সাল ২৫ সালেও সেই জায়গাতে আছে। অতএব আমার পয়েন্ট খুব পরিষ্কার। যারাই যেই পক্ষে যাবেন সব পক্ষের উদ্দেশ্য একটাই থাকতে হবে, হাসিনার কোনো আদেশ, হাসিনার কোনো আইন বিচার এটা আমরা মানি না। এই জায়গায় সবাই এক থেকেন ইনশাল্লাহ। দেশের ছেলেদেরকে দিয়ে কে কারা কিভাবে এই প্রিমিসিসের যেটুকু অবশিষ্ট ছিল কোর্ট পরিচালনা করা যেত সেটুকুকে আগুন দিয়ে পুড়িয়ে দিল। ফায়ার সার্ভিস গুলো সবগুলো তদন্ত সংস্থা, গোয়েন্দা সংস্থা সবাই সেখানে হাজির। সকালে তারা নাটক করলেন কি, বিজ্ঞ বিচারক সহ প্রসিকিউশন সেখানে গেলেন দেখবার জন্য যে কি অবস্থা হয়েছে। তো তাদের কাছে সর্বশেষ অবস্থাটা পরিষ্কার ছিল। এরপরও না এই বিচারের নামে তারা সেখানে একটি নাটক করতে গেলেন, একটি নাটক মঞ্চস্থ হতে আমরা দেখলাম, গোটা জাতি দেখল। এই জন্য বললাম যে বিডিআর এর এই সদস্যরা মুক্তি পাবে, এই বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে মুক্তি দিতে হবে। কিন্তু বিচারের নামে যে প্রহসন, আমাদেরকে সেই ২০০৯-এর ঘটনার সাথে এই ঘটনাগুলোর সাথে পেছনে যে ষড়যন্ত্রের চেইন অফ কনস্পিরেসি সেটা আবার নতুন করে স্মরণ করিয়ে দিল। সবশেষ আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে এখন ১৯ তারিখে একটি তারিখ ধার্য করা হয়েছে। সেই তারিখের মূল প্রতিবদ্ধ বিষয় কি, এই ধার্য তারিখে কি হবে, বেল পিটিশন গুলো ডিসপোজাল করা হবে। তারা বলছেন বেল পিটিশন গুলো ডিসপোজাল করা হবে। একইভাবে তারা সাক্ষী নিয়ে এই মামলাকে বিচারিক ভাবে, যেখানে আমরা বলেছি যে একটি তদন্ত কমিশন হওয়া, যেটা মহামান্য হাইকোর্টের রিটের মাধ্যমে হইল, রিটের মাধ্যমে হওয়ার কারণে কি প্রমাণ হইল যে মহামান্য হাইকোর্ট এই বিষয়টিকে পরিষ্কার ভাবে নজরে নিলেন, আমলে নিলেন যে এখানে বিচারের নামে প্রহসন হয়েছে, প্রকৃতপক্ষে কোনো তদন্ত হয়নি। তদন্ত হয়নি বলেই প্রকৃত দোষীরা আইনের আওতায় আসেনি। যারা প্রকৃত অপরাধী, যারা দোষী, যারা ষড়যন্ত্রকারী, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই জন্যই মহামান্য হাইকোর্ট আরেকটি তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন, সেই মর্মে একটি আদেশ দিলেন এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে সরকার ইচ্ছাই হোক অনিচ্ছা হোক বাধ্য হলেন একটি তদন্ত কমিশন করার জন্য। তাহলে তদন্ত কমিশন যখন হচ্ছে, তাহলে এটা তো দিবালোকের মতো পরিষ্কার, যেখানে আর কোনো পুরনো যা হয়েছে সবগুলি হচ্ছে একটি ভুল ফরমাইশি আদেশ, ভুল ফরমাইশি জাজমেন্ট, ভুল ফরমাইশি একটি বিচার এখানে হয়েছে। তাহলে এই তদন্ত কমিশন, একদিকে আপনি এই কথাটা বলবেন, একদিকে তদন্ত চলবে। আপনি স্বীকার করে নিলেন যে আগে তদন্ত হয়নি, এই জন্য এখন তদন্তের প্রয়োজনীয়তা আছে। তাহলে আগে যেহেতু সঠিকভাবে তদন্ত হয়নি, সঠিক বিচার হয়নি, তাহলে ওই বিচারের, ওই তথাকথিত বিচারের অধীনে যারা কনভিক্টেড হলেন অথবা যারা খালাস পেলেন, তারা এখনো কেন ভেতরে থাকবেন? আমরা সরকারকে এই দ্বিচারিতা থেকে বের হয়ে আসার জন্য অনুরোধ করব। জনগণের সাথে এই ডিজিটাল যুগে প্রত্যেকটা